আমাদের পাশের বাসার কালো মেয়েটিকে দেখে আমি সত্যিই অবাক হয়ে যাই। যেমন পড়াশোনায় ভালো তেমনই তার চরিত্র। মেয়েটির নাম অনামিকা, আমাদের সাথেই পড়ে, একই ভার্সিটিতে পড়ি আমরা। যদিও আমাদের বাসা পাশাপাশি, তবুও মেয়েটির সাথে আমার তেমন কোনো পরিচয় নেই, শুধু চিনি তাকে, তবে কখনো কথা বলিনি। মেয়েটি ছেলেদের সাথে একদম কথা বলে না। মাঝে মাঝে আম্মুর মুখে শুনেছি মেয়েটি নামাজ পড়ে, কোরআনও পড়ে। আমাদের বাসা অনামিকার বাসার সামনাসামনি। আমার রুমের বারান্দায় গেলে অনামিকার বাসার সব কথাবার্তা শোনা যায়। জানালা খোলা থাকলে দেখাও যায়। সেদিন অনামিকার আব্বু রাগারাগি করছিলেন, আমি বারান্দা থেকে শুনছি। অনামিকা দেখতে কালো, বিয়ে দিতে পারছে না, সংসারের অমঙ্গল হচ্ছে অনামিকা ইত্যাদি বলে রাগারাগি করছে। অনামিকা সহ্য করতে না পেরে ওদের বারান্দায় এলো, আর আমি আমাদের বারান্দায় দাঁড়িয়ে আছি। এ দেখে অনামিকা চলে গেল। আমি যতদূর দেখলাম অনামিকার দু নয়ন অশ্রুতে ভেজা। বারান্দায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলাম না, ড্রয়িং রুমে যে সোফায় বসে টিভি দেখতে শুরু করলাম। আর কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম পাকিস্তানি ক্রিকেট ম্যাচ। আমি আবার অনেক ক্রিকেট প্রিয়, বিশেষ করে বাংলাদেশের কোনো ম্যাচ মিস করি না, আর সময় পেলে খেলতেও যাই। আমার পরিচয়টা দেওয়া হয়নি, আমি তাহসিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স করছি। অনামিকা আমাদের সাথেই পড়াশোনা করে। আমার জানা মতে ওর কোনো ছেলে বন্ধু নেই। আজ অনামিকার সাথে ওর বাবা যে ব্যবহার করলেন তা দেখে সত্যিই আমার কষ্ট লাগছে। আচ্ছা, কালো হয়েছে কি অপরাধ করেছে? যদি অনামিকার দোষ না হয় তাহলে সবাই কেন দোষী বলে? আমি শুধু শুধু ভাবছি, আর না ভেবে আমি ক্রিকেট ম্যাচ দেখা শুরু করলাম। কিছুদিন পরের কথা, অনামিকাকে আজ ভার্সিটিতে দেখে অবাক হলাম। অনামিকা একটি ছেলের সাথে কথা বলছে। ছেলেটি অনেক হ্যান্ডসাম, আমি দূর থেকে দেখছি। যাই হোক, ভালোই লাগছে, অন্তত একটা ছেলে বন্ধু হলো অনামিকার। কিছুটা হলেও একাকিত্ব কমবে। সেদিন ক্লাসে সবাই অনামিকাকে নিয়ে ট্রল করছিল। আমি কিছু বলার আগে হ্যান্ডসাম ছেলেটি এসে জবাব দিল। আমার ভীষণ ভালো লাগছিল, অনামিকার পাশে দাঁড়ানোর মতো কেউ একজন আছে। ক্যাম্পাসের ছেলেরা যখন সুন্দরী মেয়েদের নিয়ে ব্যস্ত ছিল, তখন ছেলেটি ব্যস্ত অনামিকাকে নিয়ে। দুজনের একসাথে চলাফেরা দেখে সবাই অবাক হয়ে যেত। অনামিকা পড়াশোনায় অনেক ভালো ছিল, ছেলেটিকে অনেক সাহায্য করছিল। ছেলেটির সম্পর্কে আমার জানার আগ্রহ হলো। যতদূর জানতে পারলাম, ছেলেটির নাম নেহাল, অনেক বড় লোকের ছেলে। ছেলেটি অনামিকার সাথে চলাফেরা করে তা দেখে অনেক মেয়ে হিংসাও হয়। অনেকে এটা নিয়ে ট্রল করে, এটা নিয়েও ট্রল করে। আমার নিজের চোখে দেখা। কিছুদিনের মধ্যে অনামিকা ও নেহালের অনেক কঠিন সম্পর্ক গড়ে ওঠে। কেউ কাউকে না দেখলে একটি মুহূর্তও থাকতে পারছে না। কেউ কেউ ভেবেছিল অনামিকা ও নেহালের মধ্যে হয়তো কিছু আছে, তবে সবার ধারণাই ভুল ছিল। অনামিকা ও নেহাল শুধুই বন্ধু ছিল। তবে একটি ছেলে ও একটি মেয়ে কখনোই বন্ধু হয়ে থাকতে পারে না। অনামিকা আর নেহালের মধ্যেও তার ব্যতিক্রম হলো না। সেদিন অনামিকা একটু সেজেছিল। সবাই অবাক দৃষ্টিতে অনামিকাকে দেখছে। অনামিকা ও নেহাল আলাদাভাবে কথা বলছে। অনামিকা অনেক খুশি। তবে সে খুশি বেশিক্ষণ রইল না। অনামিকা নেহালকে ভালোবেসে ফেলেছে, অনেক দিন যাবৎ ভালোবাসে। এতদিন বলার সাহস হয়নি। তবে অনামিকা দেরি করতে চায় না, যদি নেহালকে অন্য কেউ ভালোবেসে আপন করে নেয়। তাই আজ অনামিকা সিদ্ধান্ত নিয়েছে নেহালকে প্রপোজ করার। কিছুক্ষণ পর একটা থাপ্পড়ের শব্দ ক্যাম্পাসের সবার কানে ভেসে উঠল। নেহাল থাপ্পড় দিয়েছে অনামিকাকে, এবং নেহাল বলল, কি ভেবেছিস তুই? তোর সাথে বন্ধুত্ব করেছি বলে আশাটা আরও বেড়ে গিয়েছে? নিজের চেহারা কখনো আয়নায় দেখেছিস? বড় লোকের ছেলে দেখলে হুঁশ থাকে না নাকি? তোর সাহস কি করে হলো আমাকে প্রপোজ করার আগে একটিবার হলেও তোর নিজের চেহারা আয়নায় দেখা উচিত ছিল। নেক্সট টাইম কখনো আর আমার সামনে আসবি না। নেহাল কথাগুলো বলে ক্যাম্পাস থেকে চলে গেল। অনামিকা ভীষণ কান্না করছে। সবাই অনামিকাকে নিয়ে ট্রল করছে। অনামিকাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। তখনও কান্না করছে অনামিকা। ভার্সিটি থেকে চলে গেল অনামিকা। এরপর অনেক দিন ভার্সিটিতে দেখা যায়নি অনামিকাকে। নেহাল একটিবার ভুল করেও মনে করেনি অনামিকাকে।
সেদিন নেহালকে দেখলাম একটি সুন্দর মেয়ে নিয়ে ঘুরছে। নেহাল হয়তো খুব ভালোই আছে, তবে অনামিকাকে দেখা যায় না কোথাও। সেদিন বারান্দায় বসে ফেসবুকিং করছি, কিছুক্ষণ পর অনামিকাদের বারান্দায় আসলো। আমি তাকাতেই অনামিকা চোখ সরিয়ে নিল, হয়তো লজ্জা পেল। লজ্জা পেয়েছে, তবে আজ বারান্দা থেকে চলে গেল না, বারান্দায় বসে আছে অনামিকা। আমি মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছি অনামিকার দিকে। অনেক মায়া লাগছে অনামিকার জন্য। কখনো কারো প্রেমে পড়িনি আমি, তাই আমার অভিজ্ঞতা নেই। ভালোবাসা হয়তো এমনই, একজন ভালোবেসে কষ্ট পায়, অন্যজন দিব্যি সুখে থাকে। আচ্ছা, চেহারা কি খুব বেশি জরুরি? সুন্দর মনের কি কোনো মূল্য নেই? আচ্ছা, আমি অনামিকাকে নিয়ে ভাবছি কেন? মেয়েটির অনেক বেশি কষ্ট, কেউ বুঝতে চেষ্টা করে না অনামিকাকে। সেদিন সব লজ্জা ভেঙে ভার্সিটিতে গিয়েছে অনামিকা। আজ অনেক বদলে গিয়েছে সে। আজ হয়তো অনামিকা বুঝে গিয়েছে রূপ ছাড়া মানুষের কোনো মূল্য নেই। আজ অনামিকা কারোর সাথে মিশে না। এখন আর অনামিকা কারোর সাথে মিশে না, তবে ক্লাসের সেরা ছাত্রী হবে অনামিকা। দিন যাচ্ছে, অনামিকা যেন আরও মেধাবী হয়ে উঠছে। অনামিকা দেখতে কালো, তবে চেহারায় মায়ায় ঘেরা। তাকালে এক প্রকার তৃপ্তি পাওয়া যায়। তবে অন্য কারো কথা আমার জানা নেই, আমি অনামিকার দিকে তাকালে তৃপ্তি পাই। কিছুদিন পরের কথা, আমি আর বন্ধু মামুন চায়ের দোকানে বসে খাচ্ছি। হঠাৎ মামুন বলে উঠল, আচ্ছা দোস্ত, তোর ক্রাশ কে? আমি বললাম অনামিকা। বন্ধু মামুন হেসে দিল। আমি অবাক হয়ে মামুনের দিকে তাকালাম। মামুনের হাসার কারণ জিজ্ঞেস করলাম। মামুন জবাবে বলল, কাইল্লা মেয়ে তোর ক্রাশ? মামুনের কথায় আমার ভীষণ রাগ হলো। মামুন হয়তো বুঝতে পারলো, এজন্য আমাকে সান্ত্বনা দিচ্ছে। দোস্ত, মজা করলাম। মেয়েটি কালো হলেও অনেক গুণ আছে, তবে ভার্সিটির সবাই ট্রল করে ওকে দেখে, এটা আমারও সহ্য হয় না। আচ্ছা দোস্ত, চেহারা সুন্দর হওয়াটা কি খুব বেশি জরুরি? সুন্দর মনের কি কোনো মূল্য নেই? সবার মন তো তোর মনের মতো নয়। বর্তমানে ছেলেরা প্রেম করে রূপ দেখে, আর মেয়েরা প্রেম করে টাকা দেখে। তোর কথা একেবারে ফেলে দেওয়ার মতো নয়। শতকরা 90% রিলেশন রূপ ও টাকা দেখে হয়। তবে এটাও সত্যি, সবাই একরকম নয়। হ্যাঁ, অনামিকা কিন্তু অনেক কিছু সহ্য করে, আর রূপ নেই বলে অনামিকা অবহেলিত। হ্যাঁ দোস্ত। আচ্ছা দোস্ত, অনামিকাকে আমার সাথে কেমন লাগবে? দুজনকে একসাথে দাঁড় করিয়ে দেখা লাগবে রে দোস্ত। দোস্ত, আমি সিরিয়াস। খারাপ লাগবে না। আমি অনামিকার সাথে প্রেম করব এবং অনামিকাকে বউ করব। সবই ঠিক আছে দোস্ত, তবে অনামিকা তো কারোর সাথে কথা বলে না, রাজি হবে বলে মনেও হয় না। আচ্ছা, কি করা যায়? দোস্ত, তুই একটা ফেসবুক আইডি খোল। আইডিটা ফেক আইডি। আমি ওর বান্ধবীর থেকে অনামিকার আইডির লিঙ্ক এনে দেব। ধন্যবাদ দোস্ত। যেই কথা সেই কাজ। একটা ফেক ফেসবুক আইডি খুলে ফেললাম। আইডির নাম দিলাম ভালোবাসার কাঙাল। বন্ধু মামুন আইডির লিঙ্ক এনে দিল। আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম অনামিকাকে। 3 দিন হয়ে গেল, এখন অনামিকা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি। আমি বাধ্য হয়ে মেসেজ করে অ্যাকসেপ্ট করার কথা বললাম জরুরি কথা আছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ। কি করেন? পড়তেছিলাম। আপনি কি করছেন? শুয়ে আছি। আর আপনি কে যে আপনাকে পড়াতে হবে? আপনাকে আমার ভীষণ ভালো লাগে। অনামিকা বলল, মাথা ঠিক আছে আপনার? হ্যাঁ, মাথা ঠিক আছে আপনার? কাকে ভেবে কি বলছেন? আপনি অন্য কাউকে খুঁজছেন। এরপর নেহাল বলল, আপনি অনামিকা নন? আমি অনামিকা, তবে আপনি হয়তো অন্য অনামিকাকে ভেবে আমাকে এসব কথা বলছেন। না, আমি আপনাকে বলছি। আমি দেখতে অনেক কালো,
আমি জানি আপনি দেখতে কালো, তবে আপনি হয়তো জানেন না আপনার চেহারা অনেক মায়াবী। মজা নেন, সত্যি বলছি। এরপর আর বেশি কথা হলো না অনামিকার সঙ্গে। আমি অফলাইন হয়ে গেলাম। অনামিকার জন্য আমার মায়া লাগে, তবে জীবনসঙ্গী করার ক্ষেত্রে আমার মন বেশি আগ্রহী নয়। বন্ধু মামুনের সাথে বলছিলাম ঠিক, তখন হয়তো আবেগ কাজ করেছিল। তবে বিবেক দিয়ে চিন্তা করে দেখলাম একটা কালো মেয়ের সাথে সারা জীবন কিভাবে থাকবো। তবে আমার অনামিকার জন্য ইদানিং খুব বেশি মায়া বেড়ে গেছে। কি করব কিছু বুঝে উঠতে পারছি না। আচ্ছা, অনামিকাকে নিয়ে আমি বেশি ভাবছি। কেন ভাবছি? থাকুক না অনামিকার মতো, তাতে আমার কি। তবে জানি না কেন অনামিকার মুখটি বারবার আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি সত্যি ভাবতে চাই না অনামিকাকে নিয়ে। ভাবনাগুলো আমাকে পুড়ে খাচ্ছিল। কি করব আমি ভেবে পাচ্ছিলাম না। আম্মুর কাছে চলে গেলাম। আচ্ছা আম্মু, একটা কালো মেয়ে আমার সাথে কেমন লাগবে? মা বলছে, এটা আবার কেমন কথা? আমার জানা জরুরি, তুমি উত্তর দাও। শোন, তোর জন্য আমি একটা মিষ্টি লাল টুকটুকে বউ আনবো, একদম রাজকন্যার মতো দেখতে। আমার ছেলে তো রাজপুতের থেকে কোনো অংশে কম নয়। আচ্ছা মা, সবাই যদি সুন্দরী মেয়েকে জীবনসঙ্গী করতে চায়, তাহলে কালো মেয়েদের কি হবে? কালো মেয়েদের কি হবে তা জেনে তোর এত মাথা ব্যথা কেন? মাথায় কিসের ভূত চেপেছে? এই বলে মা পানি দিল। আমি পানি খেয়ে বললাম, মা সবাই তো সুন্দরী মেয়েকে বিয়ে করে, আমি না হয় কালো মেয়েকেই বিয়ে করব। কিসের বিয়ে করছিস? আগে পড়াশোনা কর, তারপর লাল টুকটুকে বউ এনে দেব। এখন যা, মাথা ঠান্ডা কর। আমি রুমে যেয়ে বন্ধু মামুনকে ফোন দিলাম। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করলো। মামুনকে বললাম, দোস্ত একটা কথা বল মন থেকে। কি কথা? দোস্ত মন থেকে বল, অনামিকা আমার জীবন সঙ্গী করলে কেমন হয়? দোস্ত সত্যি বলতে ওই মেয়ে তোর সাথে যায় না। এই যুগে সবাই সুন্দরী মেয়ে দেখে প্রেম করে, সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে, তাহলে তুই এরকম করছিস কেন? কি হয়েছে দোস্ত তোর? দোস্ত মেয়ের কি অভাব আছে? তোর মতো হ্যান্ডসাম ছেলের জন্য অনেক সুন্দরী মেয়ে অপেক্ষা করছে। তুই একটা সুন্দরী মেয়ে দেখে প্রেম কর। এসব কায়লা মেয়ের কথা ভুলে যা। আচ্ছা দোস্ত, মেয়েটির জন্য আমার যেন কেমন লাগে, সেই জন্যই বলছি। তুই সবসময় ওর কথা ভাবতে থাকিস, এজন্য এমন হয়। তুই ভুলেও ওর কথা মনে করবি না। নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখ। আচ্ছা দোস্ত, ভালো থাকিস। আল্লাহ হাফেজ। সেদিন রাত্রিবেলা চুপচাপ শুয়ে আছি। তখনও ভাবছি কি করা যায়। অনামিকাকে কেন আমার এত মনে পড়ে? কেন মায়া লাগে অনামিকার জন্য? কেন বারবার আমার চোখের সামনে ভেসে ওঠে অনামিকার ওই মায়াবী মুখ? তবে কি সত্যি আমি প্রেমে পড়েছি? কিছু প্রশ্নের উত্তর মিলছে না। ভাবনাগুলো আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। ফেসবুকের ইনবক্স দেখতেই অনামিকার মেসেজগুলো আমাকে অবাক করে দিল। অনামিকার মেসেজগুলো ছিল, কি ব্যাপার, অফলাইন হয়ে গিয়েছিলেন? আচ্ছা আমি কালো, এটা কি আমার দোষ? যদি আমার দোষ না হয়, তাহলে কেন সব সময় আমার কথা শুনতে হয়? কেন সবাই হাসি ঠাট্টা করে আমাকে নিয়ে, আর সব কিছু আমাকে নীরবে সহ্য করতে হয়? কেন সবাই ট্রোল করে? জানি না আমার পাপ কি, তবে সত্যি আর সহ্য করতে পারছি না আমি। আচ্ছা, আমি আপনার কি ক্ষতি করেছিলাম? আপনি আমার সাথে মজা নিলেন। আমি আপনাকে চিনি না, তবে হয়তো আপনি আমার পরিচিত কেউ হবেন, সেই জন্যই তো মজা করেছেন। তবে জানেন, আপনি যখন বলেছিলেন আমি মায়াবী, তখন আপনার প্রতি আমার আকর্ষণ হয়েছিল। কেন জানেন? আপনি প্রথম মায়াবী বলেছেন আমাকে, আর আমার মনে মনে অনেক আনন্দ হচ্ছিল। তবে এখন কষ্ট হচ্ছে।
আমি আপনার মিথ্যে প্রতিশ্রুতির বিশ্বাস করেছিলাম। আমি আপনার মিথ্যে প্রতিশ্রুতি বিশ্বাস করেছিলাম। আপনাকে নিয়ে ভাবতে শুরু করেছিলাম আমি। সত্যি কথা বলতে ভাগ্য সবার সহায় হয় না। আমি কালো, এটা কি আমার ব্যর্থতা, নাকি কোনো পাপ করেছি, নাকি আপনার কোনো ক্ষতি করেছি? কেন জানি না সবাই আমার উপর উঠে পড়ে লেগেছে। রাস্তায়, ভার্সিটিতে ট্রল করে। বাসায় একটু শান্তিতে থাকি, এটাও হয়তো আপনাদের সহ্য হচ্ছে না। এজন্য ফেসবুকের ইনবক্সে এসে ট্রল করে মজা নিচ্ছেন। অনেক কিছু বলে ফেলেছি আজ, আমি দুঃখিত। পারলে ক্ষমা করে দিয়েন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। অনামিকার মেসেজগুলো পড়ে সত্যিই আমি অবাক হয়ে গেলাম। আমার চোখে জল চলে এলো। মনের অজান্তেই আমার দুনয়ন অশ্রুর মেলা। আমি অফলাইন হয়ে গেলাম। ভাবছি কি করব আমি। কেন আমি অনামিকাকে কষ্ট দিলাম? কেন আমার মায়া হয় অনামিকার জন্য? কেন আমার ভাবনায় অনামিকার স্থান সবসময়? কেন আমার চোখের সামনে ভেসে ওঠে অনামিকার ওই মায়াবী মুখ? প্রশ্নগুলোর উত্তর মিলছে না। তবুও ভাবছি আমি। ভাবনাগুলো পুড়ে পুড়ে খাচ্ছে আমায়। বুকের ভেতরটা যেন কেমন কেমন করছে। এক প্রকার যন্ত্রণা হচ্ছে। বুকের ভেতর যেন পিঁপড়া হাঁটে। আমি আর ভাবতে পারছি না। তবুও ভাবনা আমার পিছু ছাড়ছে না। শুয়ে আছি এখনো, ফেসবুকিং করছি। নিউজ ফিড দেখছি। কিছুক্ষণ পর অনামিকার একটি স্ট্যাটাস আমার সামনে আসলো। স্ট্যাটাসটি পড়তে শুরু করলাম। স্ট্যাটাসটি ছিল, জানি না আমি সবার কি ক্ষতি করেছি, সবাই কেন আমাকে ট্রল করছে। আচ্ছা, আমি কালো হয়ে জন্মেছি, এটা কি আমার দোষ? সৃষ্টিকর্তা তো একজনই। যারা সুন্দর সুন্দরী তাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকেও সেই সৃষ্টি করেছে। আচ্ছা, আমার মনের কি কোনো মূল্য নেই? এই জগতে কি রূপটাই আসল? আমাকে সবসময় অপমান করে তোমরা কি লাভ পাও? আমাকে যদি আপনাদের ভালো না লাগে তাহলে এড়িয়ে চলুন। আমাকে ছোট করা কি খুব প্রয়োজন? যখন আমি থাকি না, ভার্সিটিতে যাই না, তখন তো ট্রল করেন না। তাতে কি খুব ক্ষতি হয় আপনাদের? যেদিন আমি থাকবো না সেদিন কাকে নিয়ে ট্রল করবেন? নতুন কোনো কালো মেয়েকে খুঁজে নেবেন? না ভাই না। আপনাদের যত ইচ্ছা আমাকে নিয়ে ট্রল করেন, অন্য কাউকে নিয়ে ট্রল করবেন না। এই কষ্টটা অনেকে নিতে পারে না, আত্মহত্যা করে। আমি হেরে যাওয়ার মতো মেয়ে নই। মরে গেলাম তো হেরে গেলাম, জবাব সময় মতো দেব, এখন নয়। অনামিকার স্ট্যাটাস পড়ে আমার ভেতরের যন্ত্রণাটা আরও বেড়ে গেল। কিছু ভালো লাগছে না আমার। আমি বোধহয় অনেক বেশি ভুল করেছি। তবে আমি অনামিকাকে কিভাবে বুঝাবো? আমি অনামিকাকে নিয়ে ট্রল করার জন্য মেসেজ করিনি। আমি চেয়েছিলাম অনামিকার কাছাকাছি যাওয়ার জন্য। তবে অনামিকা যে কালো, সবাই যে অনামিকাকে অপছন্দ করে। আমার ভেতরে যা আছে তা শুধুই অনামিকার জন্য মায়া, এর বেশি কিছু নয়। এরপর কিছুদিন চলে যায়। অনামিকার সাথে আমার কখনো চ্যাট হয়নি। এখন খুব একটা ভাবিও না অনামিকাকে নিয়ে। কিছুদিন পরের কথা, অনামিকার সাথে এখনো আমার সরাসরি কথা হয়নি। সেদিন আমি আর অনামিকা হেঁটে হেঁটে ভার্সিটি থেকে বাসার দিকে যাচ্ছি। পাশাপাশি হাঁটছি আমরা, কেউ কিছু বলছি না। মাঝে মাঝে অনামিকার দিকে আর চোখে তাকাচ্ছি আমি। অনামিকা মাথা নিচু করে হাঁটছে। কিছু দূর যাওয়ার পর অনামিকা আমাকে বলল, আপনি একমাত্র ছেলে যে আজও আমাকে নিয়ে ট্রল করেননি। আমি বললাম, আমাকে বলছেন? হ্যাঁ, আপনি ছাড়া কেউ নেই এখানে। হ্যাঁ। সে আবার বলল, আপনাকে দেখে ভদ্রই মনে হয়, তবে মাঝে মাঝে বারান্দায় আপনাকে ধোঁয়া ওড়াতে দেখি। কি বলেন?
হ্যাঁ, আপনি ধূমপান করেন কেন? না, মানে আসলে এমনি করি। এটা ক্ষতি, জানেন তো? জানি, তবে এটা অভ্যাস হয়ে গেছে। ছেড়ে দেন, তাহলে বউ পিটাবে। আমি মুচকি হাসলাম, কিছু বললাম না। তখনও পাশাপাশি হাঁটছি আমরা। বাসার কাছাকাছি চলে আসলাম। অনামিকা বলল, আবার কখনো কথা হবে। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। এ বলে আমি বাসায় ঢুকে গেলাম। বাসায় এসে দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম আমার অনেক বেশি, অনেক ভালো লাগে ঘুমাতে। আমার সাথে ঘুমিয়ে কেউ পারবে না, গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমার মনে হয় যদি কখনো ঘুমের প্রতিযোগিতা হয়, আমি যদি অংশগ্রহণ করি, তাহলে প্রথম পুরস্কারটা আমিই পাবো। লম্বা একটা ঘুম দিলাম। বিকেলবেলা আম্মু এসে ডাকা শুরু করলো। ধ্যাত, ভাল লাগে না। কেন ডাকতে হবে আমাকে? ঘুমোচ্ছি আমি, তাহলে সমস্যা কি? আম্মু ডেকে উঠালেন আমাকে। আমি উঠে বসতেই আম্মু চলে গেলেন। কিছুক্ষণ পর চা নিয়ে এলেন। আম্মু চা আম্মু চা দিয়ে চলে যেতেই আমি চা এবং একটা সিগারেট নিয়ে বারান্দায় চলে গেলাম। বিকেলটা উপভোগ করছি আর চা খাচ্ছি। চা শেষ করে সিগারেট জ্বালিয়ে সামনের দিকে তাকাতেই দেখি অনামিকা আমাদের বাসার বারান্দার দিকে তাকিয়ে আছে। আমি না দেখার ভান করে অন্যদিকে ঘুরে সিগারেট টানছি। সিগারেট শেষ করে অনামিকাদের বারান্দার দিকে তাকিয়ে দেখি তখনও তাকিয়ে আছে অনামিকা। আজ অনামিকাকে খুব একটা ভালো লাগছে। আজ অনামিকাকে খুব একটা কালো লাগছে না, চেহারাটা অনেক বেশি মায়াবী লাগছে। আমার দিকে তাকিয়ে আছে অনামিকা, চুলগুলো এলোমেলো। দক্ষিণা বাতাস এসে অনামিকার চুল মুখে পড়ছে। দক্ষিণা বাতাসে অনামিকার চুলগুলো মুখে এসে পড়ছে। মাঝে মাঝে অনামিকা তার হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিচ্ছে, কিন্তু পেরে উঠছে না অনামিকা। অনামিকার প্রতি আমার ভীষণ মায়া জমে গেছে। কেন জানি আমি পারলাম না বারান্দা থেকে চলে আসতে। অনামিকার চোখে চোখ রেখে স্বপ্নের রাজ্যে হারিয়ে গিয়েছিলাম আমি। আর সে রাজ্যের রাজা ছিলাম আমি, আর রানী ছিল অনামিকা। মন্দ লাগছে না অনামিকাকে নিয়ে স্বপ্ন দেখতে। সবার স্বপ্নের নায়িকা অসম্ভব সুন্দরী হয়, আমার স্বপ্নের নায়িকা না হয় কালোই হবে। অনামিকার চেহারায় রয়েছে যে মায়া, তা অনেক সুন্দরী মেয়ের চেহারায় থাকে না। আমার তো ইচ্ছে করে অনামিকার চেহারার দিকে তাকিয়ে সারাটা জীবন কাটিয়ে দিই। আমারও ইচ্ছা করে অনামিকাকে নিয়ে কাব্য রচনা করতে। ইস, আমি যদি কবি হতাম, তাহলে অনামিকাকে নিয়ে একটি কাব্য রচনা করতে পারতাম। তোমারই চোখে আমার চোখ, তাকিয়ে আছি আমি অপলক দৃষ্টিতে। সাথে তাকিয়ে আছো তুমি, চোখ রেখেছ আমারই চোখে। ভাবনার সাগরে হাবুডুবু খাচ্ছি আমি। বিকেল ঘনিয়ে সন্ধে হয়ে গিয়েছে, সেদিকে নেই আমার খেয়াল। তখনও তাকিয়ে আছে অনামিকা। ভাবনার সাগরে হাবুডুবু খাচ্ছি আমি। বিকেল ঘনিয়ে সন্ধে হয়ে গিয়েছে, সেদিকে নেই আমার খেয়াল। তখনও তাকিয়ে আছে অনামিকা, রেখেছে চোখে চোখ আমারই। আমিও অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি অনামিকার দিকে। পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে সূর্য। পাশের মসজিদটিতে আজান হচ্ছে মাগরিবের। অনামিকা আর তাকিয়ে রইল না, চলে গেল। আমি তখনও বারান্দায় দাঁড়িয়ে উপভোগ করছি সন্ধ্যাটা। রাতে ফেসবুকিং করছি। ফেক আইডি নয়, আমার রিয়েল আইডি। ফ্রেন্ড রিকোয়েস্ট এলো। আইডির নাম খুবই পরিচিত। আইডির নামটি হলো অনামিকা অনু। এ যেন অনামিকার আইডি। মেঘনা চাইতেই বৃষ্টি। খুশিতে নাচতে ইচ্ছে করছে এক প্রকার। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেই মেসেঞ্জারের শব্দটি কানে ভেসে উঠল। হ্যালো নবাব সাহেব। আমি বললাম, জি বলেন রাজরানী। আমি রাজরানী নই, আমি একটা কাইল্লা মেয়ে। আমিও নবাব নই। খবরদার নিজেকে কাইল্লা বলবা না। তোমার চেহারা একটি আকর্ষণীয় বিষয় রয়েছে।
কি আকর্ষণীয় বিষয় শুনি নবাব সাহেব? অনেক মায়াবী তোমার ওই মুখ। তাকালে তোমার ওই মায়াবী মুখের দিকে 1000 বছর বাঁচতে ইচ্ছা করে আমার। ইচ্ছে করে তোমাকে নিয়ে আলাদা কোনো রাজ্যে, যে রাজ্যে রাজা হব আমি আর রানী হবে তুমি, সে রাজ্যেই চলে যেতে চাই। আমি যদি কবি হতাম তাহলে আমার কাব্যে থাকতে শুধুই তুমি। এর আগেও একজন মায়াবী বলে ট্রল করেছে। আপনিও কি ট্রল করছেন নাকি? না, সত্যি বলছি, বিশ্বাস করেন। করলাম। আপনাকে অন্য সবার থেকে আলাদা মনে হচ্ছে, তাই বিশ্বাস করলাম। ধন্যবাদ। আচ্ছা, তুমি কি অনেক হ্যান্ডসাম ছেলে? এ পর্যন্ত কতগুলো প্রেম করেছো বলতে পারবে? সে সৌভাগ্য হয়নি আমার। আপনি কয়টা করেছেন? তুমি এত হ্যান্ডসাম হয়েও যদি না করতে পারো, তাহলে বলো আমি কায়লা হয়ে কিভাবে করব? আরে আবার সরি, তোমাকে তুমি করে বলছি। তুমি করে বলাটাই সুন্দর দেখায়। তাছাড়া আমি আর আপনি একসাথেই পড়ি। ও, তাহলে তুমি আপনি বলছো কেন? তুমি করে বলবো। আচ্ছা বলো, এখনই বলো তুমি। আচ্ছা, ভালো থেকো, পরে কথা হবে। আল্লাহ হাফেজ। এভাবে চলতে থাকে আমার আর অনামিকার কথা বলা। প্রথমে আপনি থেকে তুমি বলা, এরপর বন্ধুত্বও হয় আমাদের। তবে আমাদের বন্ধুত্ব অনলাইনে সীমাবদ্ধ থাকতো। ভার্সিটিতে অনামিকা কখনো আমার সামনে আসতো না। অনামিকার জন্য যেন কেউ আমাকে নিয়ে ট্রল না করে, সেদিকে ছিল অনামিকার ব্যাপক খেয়াল। অনামিকার রিকোয়েস্ট আমাদের বন্ধুত্ব অনলাইনে সীমাবদ্ধ থাকতে। অনামিকা অনুরোধ করলো যেন আমাদের বন্ধুত্বটা অনলাইনে সীমাবদ্ধ থাকে। অনামিকা ছাড়া যেন আর কেউ জানতে না পারে। আমাকে অনামিকার কথা রাখতে হলো। এভাবে আমাদের বন্ধুত্ব চলে 3 মাসেরও বেশি সময়। এভাবে আমারও অনামিকার বন্ধুত্ব 3 মাসেরও বেশি সময় চলতে থাকলো। সেদিন রাত্রিবেলা আমি পড়তে বসেছি, এমন সময় আমাকে ফোন করলো অনামিকা। রিসিভ করতেই বলে উঠলো, অনলাইনে আসো। হ্যাঁ বলো। অনামিকা বলল, কি করতেছো? পড়ছিলাম। তুমি? অনামিকা বলল, শুয়ে আছি। ডিস্টার্ব করলাম? আমি বললাম, না। কি বলো, বিরক্ত কেন করবা, বলো তুমি। কাল বিকেলে আমাকে সময় দিতে পারবা? হ্যাঁ, আমরা এখন একসাথে সময় কাটাইনি। কাল একটা রেস্টুরেন্টে চলো, কফি খেতে খেতে আড্ডা দিই। আমি বললাম, আচ্ছা, কোথায় আসতে হবে? বললো, সাজ্জাদ রেস্টুরেন্টে চলে এসো, ভার্সিটি শেষ করেই। আচ্ছা, কাল দেখা হচ্ছে তাহলে। আচ্ছা, ভালো থেকো। আল্লাহ হাফেজ। আমি তাড়াতাড়ি পড়া শেষ করলাম। খেয়ে রুমে বসে ভাবছি, অনামিকা কি আমাকে ভালোবাসে? আসলে মেয়েটা কালো হলেও অনেক গুণ আছে ওর মধ্যে। আমাকে ভালোভাবে পড়াশোনা করতে বাধ্য করেছে, সিগারেটও ছাড়তে বলে। তবুও রিকোয়েস্ট করে দিনে দিনে 3টা সিগারেট খায়। কেন যে অনামিকার কথা ফেলতে পারি না। বেশিক্ষণ না ভেবে ঘুমিয়ে পড়লাম। কাল যে অনামিকার সাথে দেখা করার দিন।